নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আটক আজমত আলী, গুয়াহাটির যুবতীকে ব্ল্যাকমেলিং, বজরং দলের হস্তক্ষেপ শিলচরে। সবকা সাথ সবকা বিকাশ বোর্ড নিয়ে অভিনব প্রতিবাদ, শিলচরের রাস্তায় গর্ত নয় যেন পুকুর। আলমবাগে 7.23 কেজি নকল সোনা উদ্ধার, আটক এক। তিনটি প্রধান নদীর জলস্তর প্রায় বিপদসীমার উপরে পৌঁছে যাওয়ায় হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এবার সংবাদ বিস্তারিত। মাত্র 1 মাসের পরিচয়, যুবতীটি গুয়াহাটির এবং যুবকটি নিজেকে হিন্দু পরিচয় দিয়ে অসমিয়া সেই যুবতীটির সাথে সম্পর্কের চেষ্টা করে এবং জোর করে বিয়ের চেষ্টা করে। যুবকটির মূল নাম আজমত আলী। সে যুবতীটির বিভিন্ন রকমের ফটো এবং ভিডিও কালেকশন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আজমতের ঘর শিলচরে। আজমত শুধুমাত্র যুবতীটিকে ব্ল্যাকমেলিংই নয়, প্রচণ্ডভাবে মারধর করেছে তার ঘরে গিয়ে। অভিযোগ, আজমত ড্রাগসের ব্যবসা করে। এছাড়াও সে বিভিন্ন 2 নম্বরী ব্যবসায় সে জড়িত রয়েছে। গুয়াহাটিতে গিয়েও যুবতীটিকে উত্ত্যক্ত করেছে আজমত বারবার। যুবতীটির ভাষ্য হচ্ছে, তাকে মারধর করে অজ্ঞানের পর বিভিন্ন অশ্লীল ভিডিও আজমত সংগ্রহ করে ব্ল্যাকমেল করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে গুয়াহাটির এই যুবতী শিলচরের বজরং দলের কর্মকর্তা পঙ্কজ দাস, চিরঞ্জিত সিংহদের সাথে যোগাযোগ করলে তারা যুবকটিকে ধরে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে সমঝে দেন। তাদের দাবি একটাই, আজমতের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মোৰ লগত এই ল'ৰাজন হিন্দু হয় বুলি কৈ পেলাই পৰিচিত হৈ পেলাই মোৰ লগত ব্লেকমেইলিং কৰি পেলাই ৰুমত গৈ পেলাই পিছফালে মাৰধৰ কৰি পেলাই তেখেতে মোৰ লগত ব্লেকমেইলিং কৰে, বেয়া ফটো ভিডিঅ' উঠাই লৈ আহে। তেনেকৈ উঠাই আনি ফেচবুক আৰু ইনষ্টাগ্ৰামত ভাইৰেল কৰি থাকে আৰু তেখেতে মোক জবৰদস্তি কৰি থাকে বিয়া পাতিবৰ কাৰণে। মই বিয়া নাপাতো বুলি কোৱা দেখি তেখেতে ভিডিঅ' ফটো ভাইৰেল কৰি থাকে আৰু তাৰমানে অশান্তি কৰি থাকে ল'ৰাজনে। আচ্ছা, মানে আপোনাৰ ঘৰ ক'ত আছে? গুৱাহাটীত? মোৰ ঘৰ গুৱাহাটীত আৰু মই ৰেলৱে জব কৰোঁ। আচ্ছা, ল'ৰাটোৰ নাম কি জানেন কি? আজমল আলী। আজমল ল'ৰাটোৰ নাম। আপোনাৰ মানে দিন মানে কিমান টাইমত আপোনাৰ লগত এইটো মানে এই ব্লেকমেইল কৰি আছে? মোৰ ব্লেকমেইলিং কৰি আছে আজি এমাহ হ'ব, বেছি দিন নহয়। আৰু 1 মাহৰ ভিতৰতে চিনাকি, 1 মাহৰ ভিতৰতে ব্লেকমেইলিং। আজি আপুনি শিলচৰত কেনেকৈ আহিছে? আজি মই ট্ৰেইনত দি আহিছোঁ। ল'ৰাজনক মই মানে অশান্তি কৰি আছে, ভিডিঅ' ফটো ভাইৰেল কৰি আছে, সেইকাৰণে বুলি ধৰিবলৈ পেলাই। তো আজি আপোনাৰ বজৰং দলৰ সহায় লৈ পেলাই মই ল'ৰাজনক ধৰিছোঁ। আপুনি থানাত আহিছে? ৰাঙ্গিৰখাড়ি থানা। বজৰং দলৰ সহায় ধৰি পেলাই মই ল'ৰাজনক ধৰিছোঁ। মানে এইটো মানে কি বিচাৰিছে প্ৰশাসনৰ কাছত? সহায় বিচাৰিছোঁ যাতে আমাৰ চৰকাৰক আহ্বান জনাইছোঁ যে ল'ৰাজন মানে যোনে ল'ৰা হওক, আমাৰ ছোৱালী মানুহক যাতে এনেকৈ ব্লেকমেইলিং কৰি আৰু ইনষ্টা ID ফেচবুক এইবিলাক লাগিলে যাতে বন্ধ কৰি দিয়ে। ছ'চিয়েল মিডিয়া আমাক যাতে ছোৱালী মানুহবোৰক সৰু সৰু কথা লৈ ল'ৰাবিলাকে যাতে মান সন্মান লৈ যাতে মন ইজ্জতৰ লগত যাতে খেলা নকরে। আজ দুপুর 12টা নাগাদ আমাদের কাছে একটি কল আসে একটি হিন্দু বোনের। আমাদেরকে যোগাযোগ করে হিন্দু বোনটি এই কথা বলেন যে ওর সঙ্গে একটা ভিনধর্মী যুবক ব্ল্যাকমেইলিং করছে এবং হিন্দু পরিচয় দিয়ে ওকে নানান ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে ওকে ব্ল্যাকমেইলিং করছে। ও শিলচর এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওর সঙ্গে গিয়ে দেখা করি এবং আমরা এখানে গিয়ে দেখতে পারি ওই ভিনধর্মী যুবকটি এসে ওকে গাড়িতে তোলার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওর বিভিন্ন অশ্লীল ফটো ভিডিও আপলোড করে ওকে ব্ল্যাকমেইলিং করেছে। আমরা আজকে ওই ছেলেটিকে ধরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে সমঝে দেই। আমাদের কথা হচ্ছে, বিগত দিনের পর দিন শিলচর বলুন, গুয়াহাটি বলুন, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জে যেভাবে লাভ জিহাদের চলছে, যেভাবে ভিনধর্মী যুবকরা আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে করে যেভাবে প্রেমের প্রলোভন দিয়ে ওদেরকে ফাঁসাচ্ছে, তার প্রতিবাদে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো যদি লাভ জিহাদের বিরুদ্ধে কোনো আইন প্রেরণ না করা হয়। আর আমাদের চোখের সামনে বিগত অনেক দিন থেকে আপনারা দেখতে পারবেন, সোনাবাড়ি ঘাটে বলুন, মিজোরামে বলুন, গুয়াহাটিতে বলুন, শিলচরে বলুন, করিমগঞ্জে বলুন, যেভাবে আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে এভাবে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে যদি আইনে তো কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বজরং দল বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে। আচ্ছা, মেয়েটার বাড়ি কই? মেয়েটা কি করে? ছেলেটার বাড়ি কই? মেয়েটার বাসা গুয়াহাটিতে, ছেলেটার বাসা শিলচর সোনাবাড়ি ঘাটে এবং মেয়েটা রেলওয়েতে প্রাইভেট জব করে। বিগত অনেক দিন থেকে মেয়েটাকে
প্রেমের প্রলোভন দিয়ে হিন্দু পরিচয় দিয়ে যেভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে তা খুবই নিন্দনীয়। আচ্ছা, মেয়েটা আজকে কেন এসেছে? মেয়েটা ওই ছেলেটি ওই মেয়েটিকে ব্ল্যাকমেল করে শিলচরে এনেছে, পিরিয়ড সংক্রান্ত ইলিগেল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত আছে। আমরা মেয়ের মুখ থেকে শুনেছি। ছেলেটা এখন ডাঙ্গিরহাটি পুলিশ ফেরিতে আছে। শিলচর শহরের অধিকাংশ ব্যস্ততম সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে সড়ক এখন যেন পুকুরে পরিণত হয়েছে। যানবাহন চালক থেকে পথচারী সকলেই পড়েছেন চরম দুর্ভোগে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অভিযোগ এখনও কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। শুক্রবার এই পরিস্থিতির প্রতিবাদে বিশিষ্ট সমাজকর্মী মিঠুন নাথের নেতৃত্বে একদল ছাত্র শিলচর শহরে অভিনব বিক্ষোভ কার্যসূচি পালন করেন। ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের জল ভর্তি বিশাল গর্তের সামনে সবকা সাথ সবকা বিকাশ লেখা বোর্ড বসিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, বর্ষায় গর্তগুলো যেন ঢেকে যাওয়ার কোনটি ছোট কোনটি গভীর তা বোঝাই যাচ্ছে না। ফলে মোটরসাইকেল আরোহী, চার চাক্কা গাড়ি চালক এবং পথচারীরা প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা এই যে ক্যাপিটাল পয়েন্ট মানে বিজেপি অফিস থেকে 10 কদম দূরে যে ভাঙা রাস্তার উপর দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি যে বিগত 10 বছরে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটি রাস্তাঘাট একদম ভাঙচুর হয়ে চরম অবস্থায়। আপনারা শিলচর শহরে দেখছেন, বাকি শিলচরের আশপাশে যত কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির রাস্তাঘাট ভাঙা। এবং আজকে এখানে প্রোটেস্ট করার মানে হলো যে এইখান থেকে 10 কদম দূরে বিজেপির সদর কার্যালয়, জেলা সদর কার্যালয়, এবং এই ভাঙা রাস্তার উপর দিয়ে প্রতিদিন বিজেপির নেতারা, পার্টি নেতারা এখান দিয়ে যেতে থাকেন এবং পার্টি অফিসে। ওদের লজ্জা শরম নেই? বিজেপি নেতাদের লজ্জা শরম নেই? যে ভাঙা রাস্তার উপর দিয়ে আপনারা যে প্রতিদিন যান, আপনাদের লজ্জা হয় না? এটলিস্ট জেলা সদর কার্যালয়ের সামনে রাস্তাটা তো অন্তত ভালো বানাতে পারেন। যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে জনসাধারণ হাত ভরে ভোট দিয়েছে, ভোট দিয়ে এখান থেকে 6 জন এমএলএ, 2 জন এমপি, 1 জন মিনিস্টার বানিয়ে পাঠিয়েছেন, তারপরও বরাক উপত্যকার এই দুর্দশা কেন, শিলচর শহরের এই দুর্দশা কেন? আমি জিজ্ঞেস করতে চাই বিজেপি নেতাদের কাছে। আমরা দেখেছেন, আমরা লাগিয়েছি সবকা সাথ সবকা বিকাশ, সবাই তো সাথ দিয়েছে, কিন্তু বিকাশ কার হয়েছে? বিকাশ শুধু আমাদের কোনো বিকাশ হয়নি, রাস্তাঘাটের কোনো বিকাশ হয়নি, বিকাশ হয়েছে শুধু নেতাদের, শুধু নেতাদের বিকাশ হয়েছে। 10 বছর আগে যে নেতারা স্কুটার বাইকে ঘুরতো, আজকে ওরা ফরচুনারে ঘুরছে, আজকে ওরা ফরচুনারে ঘুরছে। তো ওদের বিকাশ হচ্ছে, আমাদের সকলের কোনো বিকাশ হয়নি, বরাক উপত্যকার কোনো বিকাশ হয়নি। তাই ওদের চোখ খোলার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। প্রত্যেকটি একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি, যেহেতু বিজেপি সদর কার্যালয়, এখানে কার্যালয়ের সামনে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। প্রতারণার বড়সড় চক্রের হদিশ পেয়ে অভিযান চালিয়ে শিলচরের আলামবাগ এলাকা থেকে 7.23 কেজি ওজনের 112টি নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আলামবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যক্তির কাছ থেকে 112টি নকল সোনার টুকরো উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 7.23 কেজি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নকল সোনাগুলি বাজারে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। নকল সোনা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং এই চক্রের বিস্তৃতি কতদূর তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে পুলিশ। মূল্যবান ধাতু, বিশেষ করে সোনা কেনার আগে তার সত্যতা অবশ্যই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শুধুমাত্র বিশ্বস্ত ও অনুমোদিত বিক্রেতার কাছ থেকেই সোনা কেনার আহ্বান জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পুলিশ সুপার মানস শইকিয়া এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে এনেকুৱা ছাছপেক্টেড ফেক গোল্ড এনেকুৱা সৰবৰাহ কৰা হ'ব বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল, আৰু নাকা লগোৱা হ'ল, তাতে আমি মানুহজন পালোঁ। মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ প্ৰচেছনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা ছাছপেক্টেড ফেক গোল্ড আছিলে
7 কেজি 23 গ্ৰাম আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলোঁ সেই ইনফৰমেশ্যন মতেই আমি গোটেই বস্তুখিনি পালোঁ, মানুহজনো পালোঁ। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅ'ৰ হিচাপে আমি চিজ কৰিলোঁ। চিজ কৰা প্ৰচিডিঅ'ৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। বস্তুখিনি বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে ইণ্টাৰোগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰোগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন সেইখিনি পাম। কিমান দিনৰ পৰা তেওঁ এইবিলাক কামত জড়িত আৰু এই বস্তুবিলাক ক'ত বিক্ৰী কৰিব আনিছিল? সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতহে, মই শ্বৰ্টেজত আমি এইখিনি একো এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই আমি, কিন্তু আমি আশা কৰোঁ আমি অতি সোনকালে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত পাম। ইয়াৰ পিছত আৰু কোনোবা জড়িত আছে? সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতে থাকে হ'ব দিয়া। বৰ্তমান এতিয়া তাতকৈ বিশেষ একো ক'ব নোৱাৰি। ইনভেষ্টিগেশ্যনত যিখিনি ওলাব সেইখিনি শ্বেয়াৰ কৰা হ'ব। হাইলাকান্দি জেলায় টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। জেলার 3টি প্রধান নদীর জলস্তর প্রায় বিপদসীমার উপরে পৌঁছে যাওয়ায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে কাটাকাল নদীর বাঁশডোর পার্ট 1 নদীবাঁধকে ঘিরে ফের চরম উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা জলস্তর আরও বৃদ্ধি পেলে দুর্বল অংশ দিয়ে আবারও বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। স্থানীয়দের অভিযোগ, গত 3 বছর ধরে একই স্থানে বারবার বাঁধ ভেঙে বন্যার পুনরাবৃত্তি ঘটলেও সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে কোনো স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বছর বর্ষা শুরুর আগে সাময়িকভাবে মেরামতির কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। বাঁশডোর, টেম্পুর, মাটিজুড়ি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি বছরের এই দুর্ভোগে ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা এলেই হাজার হাজার পরিবারকে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। এমনই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও সংশ্লিষ্ট জলসম্পদ দপ্তরের কাছে অবিলম্বে বাঁশডোর পার্ট 1 নদীবাঁধের স্থায়ী সংস্কার ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ পরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সবচেয়ে দুঃখজনক আমরা ওইটাও মানে শুকনোর সময় ইয়া পার্টি আয় যায় ডিপার্টমেন্ট থেকে কোনো কাজগুলোর সিদ্ধান্ত নেয় না। প্রত্যেক বছর ফ্লাড আইয়ালে বস্তা কয়টা হয়, আর বস্তা গুণ আইয়ালে আমরা আলির সেরা কিন্তু বাসাইল যায় না, ওখানে শুরুত খালি বান কই দিয়া আর আমরা আলিগুলি এটা নেই, আর গরু বাছুর লইয়া বড় কষ্ট করি। দৃষ্টি আকর্ষণ করি আর যতবিল ভাড়া থাকে কৃষকদের মানে আমরা এটা খেতর আগে যে মেরামতি করি আর রিপেয়ারিং করে দেওয়া লাগিয়া, এটাও আমরা অনুরোধ করি। বাস্টোর পার্ট 1 কুচিলা ফেরিঘাটের নিকটে যে বাঙ্গন, যেটা আপনারা নিজে দেখছেন, আজকে বিগত কয়েক বছর থেকে কেন বাঙ্গনটা হয়, বিশেষ করে গত বছরও সেই ওইদিকে বন্যা হয়েছে, হাইলাকান্দি সমস্ত হাইলাকান্দি প্লাবিত হয়েছে মানে ওইদিকে জল ঢুকিয়া। কিন্তু 1 বছর গেল, গত শুকনার সিজন গেল, হাইলাকান্দির জল সম্পদ বিভাগ কই, তারা কি দিবানিদ্রার মধ্যে আছে? এই বাঙ্গনের কথা অনেকবার জানানি হয়েছে, সবে জানেও, কিন্তু হাইলাকান্দির জল সম্পদ বিভাগে যদি অত বড় একটা বাঙ্গন যদি প্রতিরোধ করতে না পারে, তো তারা এখানে ডিপার্টমেন্টও কি কাজ করে? সেখানে মেনটেনেন্স এন্ড রিপেয়ারিংয়ের লাগি গভর্নমেন্টে প্রত্যেক বছর পয়সা দেয়, সেখানে ফার্ডির লাগি পয়সা দেয়, এইসব পয়সাটা কই যায়? এবং গভর্নমেন্টে যেখানে মানে রোড কাম বান্ধর লাগি করছে, আজকে দেখা গেছে নতুন বাজার থেকে মানে সেবরার ওদিকে রাস্তা হয়েছে, এইটার কাজ হচ্ছে, এটা হোক, এটা আমরা এটার বিরোধী না, কিন্তু গিয়ে দেখা গেছে টিলাভূমি আছে, কুচিলা রাস্তা আছে, এখানটা কি বেশি প্রয়োজন আসলো এখানে করার, যেটা কুচিলা ফেরিঘাট থেকে মাটিজুড়ি ঘাট পর্যন্ত, এটা না করিয়া কোন স্বার্থে, কোন কার ব্যক্তির স্বার্থে এটা আগে হইটা করা হইল? আজকে এইদিকে জল ঢুকলে আসামমালা হয়েছে, অপরিকল্পিত কাজ হয়েছে আসামমালা, যেদিকে ড্রেনেজ ব্যবস্থা নাই, জল নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নাই, আজকে এইদিকে জল ঢুকলে সমস্ত হাইলাকান্দি শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আজকে হাজার হাজার ভূমি, শত শত ভূমি, মানুষ, গবাদি পশু সব কিছু প্লাবিত হওয়ার আছে। আজকে জল সম্পদ বিভাগ আজকে এখানে এটার নিরূপণের লাগে কোনো ধরনের কোনো ডিসিশন না। প্রত্যেক বছর ফ্লাড হওয়ার পরে বস্তা কতটা দিয়ানি, ওটা নি ফ্লাড বিল, ওটা নি মানে মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিংয়ের তাই আমি জেলা শাসকের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং সবার দৃষ্টি ওটাও করবো, সমস্ত মানুষের লাগি, সমস্ত হাইলাকান্দিরে সেফ দেওয়ার লাগি আপনারা এই বানটা অতি সত্তর কমসে কম মাটি বরাট করিও বলা, কমসে কম জলটা বন্ধ করার ব্যবস্থা করুন।
সরকার ইতিমধ্যেই এমন একটি আইন কার্যকর করেছে যার অধীনে কোনো ব্যক্তি বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখলে বা দ্বিতীয় বিয়ে করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযোগ উঠেছে এই আইন ভঙ্গ করেছেন এক সরকারি কর্মচারী, যিনি নিজেই একজন পুলিশ জওয়ান। জানা গেছে 2010 সালের জুলাই মাসে হাইলাকান্দি জেলার মণিপুর বাগানের বাসিন্দা ইন্দ্রাণী সূত্রধরের সঙ্গে কাটলিছড়া এলাকার বাসিন্দা সুপ্রতিম দেব শিলচরের কাঁচাকান্তি মন্দিরে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। ইন্দ্রাণী সূত্রধরের দাবি, বিয়ের পর থেকেই তার স্বামী অন্য এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর জোরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় এবং তার উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। পরে সুপ্রতিম দেব ওই প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ইন্দ্রাণী সূত্রধর সুপ্রতিম দেবের বিরুদ্ধে শিলচরের আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলার ভিত্তিতে বিয়ের সময় দেওয়া আসবাবপত্র স্বামীর বাড়ি থেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী জামিরা পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ইন্দ্রাণী স্বামীর বাড়িতে গেলেও সুপ্রতিম দেব ও তার পরিবারের সদস্যরা কোনো আসবাবপত্র নিতে দেয়নি বলে অভিযোগ। উল্টে পুলিশের সামনেই তাকে মারধর করা হয়েছে বলেও দাবি করেছেন ইন্দ্রাণী। পুলিশ 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়ের মধ্যে যদি সুপ্রতিম দেব দাবি করেন যে আসবাবপত্র তার নিজের, তবে প্রমাণসহ থানায় উপস্থিত হতে হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম ইন্দ্রাণী সূত্রধর। 2010-এ আমার সুপ্রতিম দেব সাথে বিয়া হয়েছিল উদারবন্দে কাঁচান্তি মন্দির। দুয়া ফ্যামিলির পুরা মর্জি নিয়েই বিয়া হয়েছে, কোনো ইস্যু আছে না বিয়ার সময়। এরপরে বিয়া আমরা কাঁচান্তি মন্দিরে হয়েছে। এরপরে আমার বাবায় পাইকি দিছেন, যেখানে আমার শ্বশুর বাড়ির সব ফ্যামিলি আইছে, সম্মতি লইয়াও বিয়া হয়েছে। কোনো কেউ যেখানে অসম্মতি ছাড়া বিয়া হয়েছে না। এরপরে বিয়ার পরে আমার টর্চার শুরু করছে, মারপিটও শুরু করছে, যেখানে বহুত বছর আমি মারপিট খাইয়া আমি আমার সংসার করছি। এরপরে 2025-এ সেপ্টেম্বরে একটা আমি আগেই বুঝছি, 2025 থেকেও আমি বুঝছি যে একটা মেয়ের সাথে জড়িত আছেন প্রেমে। তখন তাকেও আমার ছোটোখাটো ঝগড়া শুরু হয়েছে তার সাথে। আর 2025-এ সেপ্টেম্বরের 3 তারিখ একটু বড় ধরনের একটা ঝগড়া শুরু হয়ে গেছে, যেখানে সকাল থেকে ঝগড়া করেই আমার মারেরই। এরপরে আমি বাচ্চা লাগে চলো, আমি ভাবছি যে চলো মার খাইও হয়তো আমি থাকি যাই, কিন্তু বিকালে কিনা করছে, বিকালে বেতালাভাবে আমার ফিকিয়ে আমার ঘর থেকে বার করে দিছে। বার করার সময় আমি কইছি যে ঠিক আছে আমি বাইরেও, প্লাস আমার বাচ্চা নিয়েই বাইরে। তখন আমি জোর জবরদস্তি নিজে লইয়া আমার বাচ্চা লইয়া আমি বাইরে গেছি। বাইরে গিয়া আমি আমার ফ্রেন্ডের বাসাত গিয়ে উঠছি। উঠার পরে 3 দিন পরে কিনা করছে, আমার উপরে নজর রাখছে। নজর রাখার পরে আমি আমার ছেলেরে নিয়ে পার্কে গেছিলাম, যাইতে আসলাম। পার্কে গিয়ে পৌঁছছি না, পার্কে যাইতে আসলাম। যাওয়ার সময় আমার বাচ্চারে উঠাইয়া লইয়া গেছে গিয়া। এরপরে উঠাইয়া লইয়া গিয়া গাড়িটা খেয়ে দিল্লি গেছে গিয়া। আগের থেকেই টিকা করিয়া রাখি দিছিল। এরপরে ওদিনই পরের দিন সকালে দিল্লি গেছে গিয়া। 2 মাস আমার ছেলের লোকে কোনো 2 মাস কিন্তু আজকে নিয়ে আমার 9 মাস হয়ে গেছে, না কোনো ভিডিও কল আছে আমার ছেলের সাথে, না কোনো কন্ট্যাক্ট আছে। এরপরে না পারিয়া আমি কোর্টের করছি, কোর্ট কেস করছি তার বিষয়ে। এরপরে প্রথম যখন আমার ফার্স্ট যেটা নোটিশ, কোর্ট কেস তাকে তো নোটিশ দেওয়া হয়, ফার্স্ট নোটিশ তার এখানে দেওয়া হয়েছে, তাইছে কারিচরা আউটপোস্টে আইছে। আর পরে নোটিশ পাইছে, পাওয়ার পরেও হয়ে গেছে না, জানে যে আমি কোর্ট কেস দিচ্ছি। এরপরে যখন আমি দেখছি কোনো পাইলাম না, 9 মাস থেকে আমার ফাইন্যান্সিয়ালও নাই যে এমন যে আমি চলতাম, প্লাস ডকুমেন্ট তার ঘরেই রয়েছে, আমার কোনো জবেই, আমার কোনো জব লেস। এরপরে আমার ফ্যামিলি এরকম না যে আমার ফাইন্যান্সিয়াল দিয়ে আমার টানিয়ে নিতে পারতো। এরপরে না পারতে আমি সেদিন গিয়ে আমি কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট বার করছি যে আমার জিনিসপত্র প্লাস আমার বাবা বিয়ার সময় 5 লাখ টাকা দিচ্ছেন, এটা ক্যাশ দেওয়া হয়েছে, হাতে দেওয়া হয়েছে, এটার কোনো প্রুফ নাই। তারা কইছে যে প্রুফ আসেনি, প্রুফ নেই, এটা তো কোনো প্রুফ দেওয়ার কথাই না। এটা যে টাকা দেওয়ার সময় যে ভিডিও করিয়ে রাখা, এটা তো কোনো কথাই ওকে না। বাবায় 5 লাখ টাকা দিচ্ছেন, প্লাস আমার জিনিসপত্র দিয়া দিচ্ছেন বিয়ার সময়। এগুলা জিনিস আমি সার্চ ওয়ারেন্ট দিয়া, প্লাস আমার বাচ্চা আনার লাগে আমি গেছিলাম। যাওয়ার পরে কী হয়েছে, আমার যখন আমি ঘরে ঢুকলাম তখন দেখছি আমার হাজব্যান্ড বাইরেই আসেন, যেমনি আমরা পুলিশের গাড়ি দেখছে কীটা করছে, ঘরে দৌড় মারিয়ে ঢুকে গেছে। যাওয়ার পরে যখন আমরা জামিরা থানার আউটপোস্টের এসআই গিয়ে আমার শাশুড়ি জিজ্ঞাসা করছে যে তোমার ছেলেরে বার করো, তাই করে উঠিয়া না আমার ছেলে তো করো নাই, ডিউটির গেছে। এরপরে আমার এসআইয়ে কইছে যে ঠিক আছে তাই বাচ্চারে বার করো। যখন বাচ্চারে বার করছেন আমার শাশুড়ি, আমার ননদ আইসে এখানে নাইয়েরও,
আমি বাচ্চা 9 মাস পরে দেখার পরে স্বাভাবিক আমরা মা তো দেখার পরে আমি ভাবুক হয়ে গেছি, আমি আমার ছেলেরে ধরা যেতে আসলাম। যাওয়ার পরে আমার শাশুড়ি আর আমার ননদে আমারে চপ্পল দিয়া হাত দিয়া মারছে, অ্যাটাক করছে। এরপরে না পারতে ওমেন পুলিশে গিয়ে তারা আটকাইছে। আটকানোর পরে তারা মানে এরপরে কইছে এসআই কইছে যে ঠিক আছে এখন তাই তো সার্চ ওয়ারেন্ট লইয়া আইছে, তাই জিনিসপত্রগুলো নিতে দাও। যখন আমি ঘরে ঢুকছি, ঢুকার পরে তারা কিতা করছে মানে আমি যখন মানে যা জিনিস ধরলাম তারার জিনিস। এরপরে আমার হাজব্যান্ড কই থেকে আইছে, আমার পরে কয় না এইগুলা জিনিস তো তাই না, এগুলো সব জিনিস আমার। একটু আগে কিন্তু হে ঘরে আসছিল না, এরপর কই থেকে হে দৌড়াইয়া আইছে। আবার পরে আমার শাশুড়ি কইছে তুই ঘরে ঢুকতে পারতে না, ইভেন কিন্তু আমি কেন সার্চ ওয়ারেন্ট লইয়া গেছি, যাওয়া আমার ঘরে ঢুকার পরে অধিকার আছে। তারা আমার কইছে বাইরেই যাও। তা আমার যাগুলো আমি বেশিরভাগ কিচ্ছু আনতে পারছি না, তারা কইছে যে তারারই জিনিস। তখন মানে পুরা মানে জিনিসটা জায়গাটা পুরা গরম হয়ে গেছে, দেখে এসআই কইছে ঠিক আছে যতটুকু লাগে জিনিস এটাই লইয়া যাও। এরপরে আমি একটা কিছু ব্যবস্থা করলাম। তা আমি যা মানে টুকটাক জিনিস যেটা আসি এটা আমি উঠাইছি। এরপরে এসআই কইছে আমার হাজব্যান্ডকে ঠিক আছে তোমার যদি জিনিস হইয়া থাকে 24 আওয়ার্সের মধ্যে একটা আমারে ইয়ে দো, ওনারশিপের একটা কিতা প্রুফ দো। যদি হইয়া থাকে তো তোমার জিনিস, না হইলে তো দেখা যাইব। আপনার জামাই কিতা করে? 21 ব্যাটালিয়নের কুক পোস্টে আছে। কোন জায়গায় বর্তমানে পোস্টিং তার? শোনা গেছে রামনাথপুর থানাতে, মানে পুরা শিওন আমার জানা নেই, বাট রামনাথপুর থানাতে। ধলাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের 24 বছর বয়সী যুবক ঠাকুর দাসের মরদেহ আজ পালংঘাট শিব মন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের বলেন ঠাকুর দাস গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চড়াতে এসে ফিশারির জলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তাকে পরিবারের সদস্যদের খবর দেন এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি ঠাকুর দাসের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। তোমার কিতা ভাই নি? হ্যাঁ ভাই। ছোট ভাই না বড় ভাই? ছোট ভাই। কিরকম কিতা হয়েছে? কিরকম কিতা হয়েছে, গরু আসলো ভালো আসলো, তে ও যেদিন বিকাল তো হে নাই, মানে ওদিন বিকালে কইছে আমার শরীর আরাম লাগে না, ওরকম আমরা আনছি জার ফুক করাইছি, তার ভালো হয়ে যাইব কইয়া, যে মনে হয় কোন দিকে ঘোরাফেরা করে হাওয়া বাতাস লাগছে না কিতা। তারপরে তো আমরা জার ফুক করাইয়া নিতে সময় এর রাস্তা নামি গেছে গাড়ি, কোনো কই না আমি যাইতাম না তোমরা যাও কইয়া, ওরকম ভাবে নামিয়া এখন কোন দিকে গেছে কিতা করছে আমরা এটাও জানি না। আমরা তো রাইত হয়ে গেছে, গরু গেছি গিয়ে। কোন বাসা কোন জায়গা? বাসা আমরা পিংতল। পিংতল? হ্যাঁ। ছেলের নাম কিতা? ঠাকুর দাস। ঠাকুর দাস। হ্যাঁ। আর বয়স কত রাখবো? বয়স 24 24 মানে বিয়া শাদী করেছিল? বিয়া করছিল। বউ বাচ্চা আছেন? বউ ছাড়ি দিছে বাচ্চা আগে। আচ্ছা, তখন মানে খবর কিরকম পাইছো? এখন তো মানুষ ওইদিকে ফোন করিয়া জানাইছে, কই আমরা জানছি, এর তো আমরা জানার কোনো ইয়ে নেই। আমরা কয়দিন থেকে মিসিং? তো আজকে লইয়া 3 দিন হইব। মানে 3 দিন থেকে মিসিং। আপনারা পুলিশ রিপোর্ট করছিলেন? কোনো রিপোর্ট করছি না আমরা তো, কই ভালো আছে ছেলে কিটা রিপোর্ট করতে, আমরা তো মনে করছি মানে চাই যাইব গরো। আচ্ছা, মাথাত কোনো দোষ আছে নি? মাথার কোনো দোষ আছে এরকম আমরা কিছু জানি না। তোমার নিজের ভাই তো? হ্যাঁ নিজের ভাই। কতদিন তো কোনো কিছু আসলো না, তো এখন মাথার দোষে না কিটা হয়েছে এটা তো আমরা নিজেও জানি না। শিলচর ভারতীয় রেলওয়ে মল গোদাম শ্রমিক সংঘ NFR জোন লামডিং ডিভিশন ত্রিপুরা রাজ্যের উদ্যোগে শুক্রবার শিলচরের একটি হোটেলে শ্রম আইন 4টি, শ্রম কোড এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে একদিনের শ্রম সচেতনতামূলক কার্যসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের অধিকার, কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা, কর্মচারী রাষ্ট্র বীমা নিবন্ধন এবং সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রে শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি শ্রম কমিশনার তপন চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন BRMGSS এর জাতীয় ইনচার্জ মনোরঞ্জন কুমার এবং NFR জোনের সুমিত রায়। नॉर्थ ईस्ट न्यूज़र बराक वैली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। मैं सबसे पहले आपका धन्यवाद करता हूं। अब भारत के चौथा स्तंभ है
जो देश के गरीब मजदूरों की आवाज़ को भारत सरकार तक पहुंचाने का काम करे, इसके लिए मैं संगठन की तरफ से आपका अभिनंदन करना चाहता हूँ। आज का हमारा कार्यक्रम था त्रिपुरा और असम के आसपास के जितने माल गोदाम हैं, 5-7 माल गोदाम के, उन सारे वर्कर को आज बुलाया गया था। हमारे साथ भारत सरकार के श्रम रोजगार मंत्रालय के असिस्टेंट लेबर कमिश्नर साहब भी मेरे साथ मौजूद हैं। आज अवेयरनेस प्रोग्राम रखा गया था कि माल गोदाम के मजदूर जो है वो अनएडुकेटेड होता है, उसको कानून संविधान में क्या है इसके बारे में बहुत जानकारी नहीं होती। तो भारत सरकार के अधिकारी के साथ संगठन ने एक कोलैबोरेशन करके आज एक अवेयरनेस प्रोग्राम रखा, जिसके माध्यम से माल गोदाम के मजदूरों को क्या क्या सुविधाएं सरकार ने उनको अधिकार देने का काम किया है। आज तक माल गोदाम के मजदूरों का कोई अधिकार नहीं था, उसकी कोई पहचान नहीं थी। उनके नेतृत्व काल में उनके प्रधानमंत्री रहते हुए जो अंग्रेजी हुकूमत के समय से जो मजदूर काम कर रहा है, जिसको पहचान नहीं था, उसको पहचान देने का काम किया इस श्रम कार्ड के माध्यम से। उसके बाद ऑक्यूपेशनल सेफ्टी कोड बिल में रेलवे माल गोदाम के मजदूरों को शामिल किया गया, जिसके तहत अब इसको नियुक्ति प्रमाण पत्र मिलेगा जहां काम कर रहा है। अब कोई भी माल गोदाम के मजदूरों को उसका हक मांगने पर कोई हटा नहीं सकता है ना। सोशल सिक्योरिटी में उसके लिए मेडिकल का प्रावधान, PFO का प्रावधान, ESI कार्ड का प्रावधान, तमाम सुविधाएं, पेंशन का सुविधा, सब कुछ उसको देने का काम भारत सरकार ने किया है। इन तमाम विषयों से अपने मजदूरों को, अपने कार्यकर्ताओं को, लोगों को अवगत कराने के लिए आज हम असिस्टेंट लेबर कमिश्नर साहब के साथ एक प्रोग्राम रखने का हमारा उद्देश्य था, जिसको भली भांति हमारे कमिश्नर साहब ने मजदूरों को बताने का काम किया। और 15 तारीख से हमारे त्रिपुरा के जिरनिया माल गोदाम में मेडिकल कैंप भी भारतीय रेल और संगठन के दोनों के सहयोग से लगाने का काम किया जा रहा है। वो कैंप इसलिए लगाया जा रहा है कि हमारा मजदूर जो है बहुत चैलेंजिंग काम करता है। वहाँ का वातावरण जो है हमेशा प्रदूषित होता है, उसके लंग्स में इन्फेक्शन हो जाता है, कई लोगों को कैंसर हो गया। तो ऐसे मजदूरों को जांच इसलिए किया जा रहा है कि समय रहते पता चल सके इसका स्वास्थ्य का कंडीशन क्या है, ताकि उसके लिए इलाज हो सके और उसके लिए पॉलिसी बनाया जा सके कि ये इस वातावरण में काम करते हैं, इसलिए इसका मेडिकल का जो है दायरा वो बढ़ाया जा सके और उनके लिए किया जा सके। ये तमाम बातों के लिए आज हमारा एक दिवसीय कार्यक्रम लागू होगा, ये लागू हो चुका है। 26 अप्रैल में 2026 में भारत सरकार ने इसको लागू किए और भारतीय रेल, चूंकि यह माल गोदाम के वर्कर भारतीय रेल परिसर में काम करते हैं, उनके अंतर्गत आते हैं, तो 11/5/2026 को मई में रेलवे बोर्ड ने अपने सभी GM को नोटिफिकेशन करके इस कानून को लागू करने के लिए इसका गाइडलाइन जो है उन्होंने भेजने का काम किया। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আটক আজমত আলী, গুয়াহাটির যুবতীকে ব্ল্যাকমেলিং, বজরং দলের হস্তক্ষেপ শিলচরে। সবকা সাথ সবকা বিকাশ বোর্ড নিয়ে অভিনব প্রতিবাদ, শিলচরে রাস্তায় গর্ত নয় যেন পুকুর। আলমবাগে 7.23 কেজি নকল সোনা উদ্ধার, আটক এক। 3টি প্রধান নদীর জলস্তর প্রায় বিপদসীমার উপরে পৌঁছে যাওয়ায় হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।